নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসলে একটা পরিবারের মধ্যে যতজন মানুষ থাকেন তত রকমের সমস্যা থাকে। তাহলে ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলাতে কত মানুষ রয়েছে এবং কত প্রকারের সমস্যা রয়েছে। সত্যি কথা বলতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় পেশেন্টদের সাথে, এবং তাদের সমস্যার সমাধানটাও কিন্তু দিতে হয়। খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে চিকিৎসকেরা তাদের সাথে কথা বলেন এবং সম্পূর্ণভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিসিন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট এবং অবশ্যই ডাক্তারবাবুদের অভিজ্ঞতা সবকিছুর মধ্যে থেকে শীঘ্র তাদের ভালো হওয়ার প্রতিশ্রুতি দেন। আর প্রতিশ্রুতি কিন্তু রাখেন এনবিপির প্রত্যেকজন চিকিৎসক। যে কোনো ধরনের সমস্যা আপনার বা আপনার পরিবারের মানুষদের হতেই পারে। হতে পারে সুগারের সমস্যা, হতে পারে অস্থির বিভিন্ন ব্যথা, হতে পারে আপনার পেট সংক্রান্ত সমস্যা, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা, হতে পারে অপারেশন করার পরামর্শ দিয়েছেন কোনো একজন চিকিৎসক কিন্তু আপনি খুব একটা রাজি নন, তার জন্য কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজ সবকিছুর জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আজকে আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং অবশ্যই তার সমাধান নিয়ে। এনবিপি থেকে এলে সত্যি আপনি ভালো হবেন, সত্যি কি রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে থেকে আপনি তাড়াতাড়ি নিজের সুখী জীবনে আবার ফিরে যেতে পারবেন। সব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, দারুণ একটা সুযোগ আছে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। এই সুযোগটা অনেকেই কিন্তু গ্রহণ করতে চান, তাই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে এবং এখানে ফোনটা অবশ্যই আমাদের দেওয়া হবে এবং আমরা কিন্তু কথা বলবো আপনাদের জন্য ডাক্তারবাবুর সঙ্গে। আজকেও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব। তার মধ্যে অন্যতম সমস্যা যেমন রয়েছে ব্যথা বেদনার সমস্যা। প্রত্যেক দিন প্রচুর চেম্বার আমাদের থাকে এবং সেই চেম্বারে প্রচুর পেশেন্টের ভিড় থাকে এবং সেই ভিড়ে উঠে আসে একটাই প্রশ্ন, দীর্ঘদিন ধরে অস্থির সমস্যা রয়েছে ডাক্তারবাবু, অনেক ডাক্তারবাবুদের কাছে গিয়েছি, মেডিসিন খেয়েছি, কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছি না, এনবিপিতে এলে কি ভালো হতে পারবো? হ্যাঁ, দামি প্রশ্ন, সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। তবে ডাক্তারবাবুর কাছে প্রথম প্রশ্ন যে সত্যি চেম্বারে কি অস্থির সমস্যা নিয়ে একটা চাপ থাকে, একটা ভিড় থাকে? অবশ্যই, কারণ অস্থির তো বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা জানি। আমাদের যেরকম অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট আছে, মানে হাঁটু ব্যথা যে সমস্ত পেশেন্টদের রয়েছে, এবং তারপরে কোমরে ব্যথার পেশেন্ট রয়েছে যেগুলোকে আমরা লাম্বার স্পন্ডলাইটিস বলি। এছাড়া ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডলাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো মারাত্মক রোগ, যেখানে আমাদের ভার্টিব্রাল কলমটা একদম ফিক্সড হয়ে যায় এবং আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকতে থাকে, যেটাকে বাম্বু স্পাইন বলা হয়। এছাড়া রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, যেগুলো ছোট ছোট গাঁঠে ব্যথা হয়। তাছাড়াও রয়েছে গাউটি আর্থারাইটিস, যেটা অ্যাঙ্কেল জয়েন্টটা পেন হয় এবং ফুলে যায়। ফ্রোজেন শোল্ডারের মতো রোগ আছে। আজকে যেটা মেনলি আমি আলোচনা করব, এই রোগগুলোর মধ্যে ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং আয়ুর্বেদেও বলা রয়েছে বহু ধরনের আমাদের ব্যথার সমস্যা, যেমন এটাকে সন্ধিবাত বলা হয়। তো এই ধরনের সমস্যার মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিস একটুখানি আলাদা। আজকেও আমাদের চেম্বার ছিল বাল্টিগিরিতে, সেখানেও এই ধরনের পেশেন্ট আমরা পেলাম। তো রিউমাটয়েড আর্থারাইটিসকে আয়ুর্বেদে বলা হচ্ছে আমবাত, যেটা নিয়ে আজকে মেনলি আমি আলোচনা করব। তো এই রিউমাটয়েড আর্থারাইটিসটা আমাদের কি, বা এই রিউমাটয়েড আর্থারাইটিস হলে আমাদের কি সমস্যা হতে পারে, তো সেখানে আমি আলোচনার মধ্যে প্রথমেই বলবো, যেরকম আমাদের হাঁটু ব্যথা হয়, হাঁটুটা হচ্ছে আমাদের বিগ জয়েন্ট, মানে বড় অস্থি সন্ধি, মানে হাঁটুটা অনেকটা জায়গা নিয়ে। কিন্তু এই মেনলি রিউমাটয়েড আর্থারাইটিস হলে আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো রয়েছে, যেমন আঙুলের, হাতের আঙুলের জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট, বা কবজির জয়েন্ট, বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, বা আমাদের এলবো জয়েন্ট, কনুইটা, এইগুলো প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায়। আর এগুলো আস্তে আস্তে আমরা যত দিন যেতে থাকে, অবহেলা করতে থাকি, বা ডাক্তার দেখানোর পরও যখন আমাদের ব্যথা যন্ত্রণা কমে না বা আমরা উপকার পাই না 5 বছর 10 বছর পরে, তখন এগুলো আস্তে আস্তে ডিফর্মিটি হয়ে যায়, মানে হাতের আঙুলগুলো বেঁকে যাবে, পায়ের আঙুলগুলো বেঁকে যাবে। তো এই ধরনের সমস্যাগুলো তখন আসতে থাকে। তো এছাড়া রিউমাটয়েড আর্থারাইটিস হলে একটা হালকা জ্বর ভাব থাকে, সবসময় মনে হবে জ্বর জ্বর লাগছে, ভালো হজম শক্তি, আমরা যে আমাদের ডাইজেশন পাওয়ার সেটা আস্তে আস্তে কমতে থাকে, খাবার হজম হয় না, পায়খানা পরিষ্কার হয় না। এবং এই রিউমাটয়েড আর্থারাইটিসটা আমাদের কিন্তু সারা জীবন ওষুধ খাওয়ার মতো একটা রোগ, যেটা কিনা মডার্ন সায়েন্সে আমরা জেনে থাকি, কিন্তু আমাদের আয়ুর্বেদে এর ট্রিটমেন্ট খুব সুন্দর রয়েছে। আগে ফোনটা নিয়ে নিন, আমরা ঠিক এই বিষয়ে আলোচনায় যাব, কারণ যেখানে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে আপনি মনের মতন ট্রিটমেন্ট পাচ্ছেন না বা আপনি স্যাটিসফাইড নন,
সেখানে কি এনবিপি তে ট্রিটমেন্ট রয়েছে? এই উত্তরে তো নিশ্চয়ই ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি হ্যাঁ। কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা, ডাক্তারবাবু শুনছেন। আমার সকালে ঘুম থেকে উঠে মুখটা তেতো হয়ে যায়। আপনার বয়স কত এখন? সকালে ঘুম থেকে উঠে মুখটা তেতো হয়ে যায়। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। আপনার বয়স কত এখন? 61। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এইটা বেশি নাই, 7-8 দিন। আচ্ছা, এমনি কোনো হজমের সমস্যা রয়েছে বা পায়খানা পরিষ্কার হচ্ছে না, এরকম রয়েছে? 7-8 দিন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে মুখে তেতো ভাব বা মুখটা একটা বিষাদ হয়ে যাচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। লিভারের সমস্যা যদি আমাদের থাকে, যখন আমাদের ডাইজেশন পাওয়ারটা কমে যাচ্ছে, মানে আমাদের যে হজম শক্তিটা আছে যখন কমে যাচ্ছে, আমাদের আয়ুর্বেদ মতে যেটাকে অগ্নিবল বলা হয়, মানে ডাইজেস্টিভ ফায়ার, সেটা যখন কমে যায় তখন আমাদের খাবারটা ভালোভাবে হজম হয় না, এবং হজম না হওয়ার ফলে সেই জায়গা থেকে একটা এই মুখে তেতো ভাব, গ্যাস অম্বল বা গলা বুক জ্বালা, এই সমস্যাগুলো আসবে। অনেকের পায়খানা পরিষ্কার হয়, আবার অনেকের যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রেও এই মুখে তেতো ভাবটা আসবে। আপনাকে আমি দুটো কথা বলবো, একটা করে আমলকি রেগুলার খাবেন উইদাউট লবণ, মানে লবণ ছাড়া একটা করে আমলকি, কাঁচা আমলকি রেগুলার খাবেন, এবং তার সাথে পারলে যষ্টি মধুটা খাবেন। যষ্টি মধু কিনতে পাওয়া যায়, ছোট ছোট আদার মতো সরু সরু টুকরো করে যষ্টি মধুটা মুখে চিবাবেন এবং তার যে নির্যাসটা বেরোবে সেটা খেতে থাকবেন, দেখবেন আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। ওকে, পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। রানী মাইতি বলছি। কোথা থেকে? হ্যাঁ, পাটনা থেকে। আচ্ছা, কি সমস্যা? প্রচুর পরিমাণে কোমর ব্যথা করে। বয়স কত? বয়স 26। 26 বছরে কোমর ব্যথা করছে? আচ্ছা, কখনো পড়ে গেছেন বা কোমরে আঘাত লেগেছে? না। আচ্ছা, কোনো অপারেশন হয়েছে? সিজার হয়েছে। আচ্ছা, সন্তান কটি? মেয়ে। হ্যাঁ, কজন সন্তান? একজন। একজন। আর কোমরে এমনি পড়ে যাওয়া বা আঘাত লাগা নেই, তাই তো? না। এটা কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? 2 মাস হয়ে গেল। কোনো ডাক্তারকে দেখিয়েছেন? কোনো এক্সরে করিয়েছেন কোমরের? না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই ধরনের যেরকম আমরা ব্যথার আলোচনায় যখন করছিলাম তখন আমরা বললাম বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। তার মধ্যে ওনার দেখুন বলছে মাত্র 26 বছর বয়স, তো ওনার প্রচন্ড কোমরে ব্যথা হচ্ছে। কোমরে ব্যথা অনেকগুলো কারণ রয়েছে, যেমন লাম্বার স্পন্ডালাইটিস বললাম, তার সাথে কি হতে পারে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রলাপস যদি হয়, সেই দুটো ভার্টিব্রা রয়েছে তার মধ্যেখানে একটা ডিস্ক থাকে, সেটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে তখন যে আমাদের স্পাইনাল নার্ভ দুটো যাচ্ছে বোথ সাইড দিয়ে, সেটার উপরে যদি কম্প্রেশন হয় তখন এক ধরনের ব্যথা আসতে পারে। এবং কি ওখানে যদি কোনো অস্টিওফাইটিক চেঞ্জ হয়, আমাদের লাম্বার ভার্টিব্রার উপরে অনেক সময় ছোট ছোট হাড় সৃষ্টি হয়, সেগুলোকে অস্টিওফাইটিক চেঞ্জ বলে, সেটা যদি হয় সেখান থেকে হতে পারে সিজার হয়েছে, সিজারের ফলেও একটা পোস্ট সিজারিয়ান আমার পেন থাকতে পারে বা ব্যথা আসতে পারে। তো আপনার এই ব্যথাটা কি থেকে হচ্ছে সেটা আগে দেখতে হবে, একটা এক্সরে করতে হবে, কি এক্সরেতে কি হয়েছে, লাম্বার লোডোসিস লস হয়েছে কি, আপনার অস্টিওফাইটিক চেঞ্জ হয়েছে কি, লাম্বার স্পন্ডালাইটিস হয়েছে, সেগুলো সবগুলো দেখতে হবে আগে। আপনি মনে হয় পাটনা থেকে বললেন ফোন করেছিলেন, তো আপনি আপনার যেটা নিয়ারেস্ট মনে হবে এনভিপির চেম্বার, সেখানে একটু যোগাযোগ করুন, বা আমাদের যে হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে সেখানে একটু যোগাযোগ করে, অনলাইনেও আমরা এনভিপির অনেক পেশেন্ট আমাদের অনলাইনে দেখান, যেখানে আমরা রিচ করতে পারছি না, কারণ আজকে এনভিপির বহু চেম্বার রয়েছে এবং বহু ডাক্তাররা বিভিন্ন চেম্বারে দৌড়ে বেড়ান। তো সেখানে যেখানে চেম্বার নেই সেই জায়গাকার লোকেদের সঙ্গে আমরা ভিডিও কনফারেন্সিংও কথা বলি এবং তাদের সাজেশন দিই এবং মেডিসিন প্রেসক্রাইব বলে দিই। তো সেটাও করতে পারেন। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, নোট করে একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই দেখবেন এই কোমরে ব্যথা থেকে আরাম পাবেন। কারণ এই বয়সে যখন ব্যথা হচ্ছে, যত বয়স বাড়বে এটা কিন্তু আপনাকে আরও কষ্ট দেবে। বাড়ির কাজকর্ম করতে হয় এই ব্যথা নিয়ে, কারণ আমরা জানি কোমরে ব্যথার পেশেন্টদের আমরা ডাক্তাররা দুটো কথা বারণ করে, কি কোমর ঝুঁকিয়ে কাজ করবেন না, ভারী ওজন তুলবেন না। কিন্তু যারা বাড়িতে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিছু না কিছু করতেই হয়। তো সেখান থেকে যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, তাহলে দেখবেন এই কোমর ব্যথা থেকে তাড়াতাড়ি আরাম পাবেন এবং ভবিষ্যতে গিয়ে এই কোমরে ব্যথা থেকে আপনাকে আর কষ্ট পেতে হবে না। একদম। তবে মেয়েদের জন্য না একটা প্রবাদ বাক্য আছে যেটা শুনতে মোটেই ভালো লাগে না, কোনো মেয়েরই ভালো লাগবে না, যে 20তেই নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়। এটাকে অনেকে চাইলে কিন্তু এই অপবাদটাকে মিথ্যে প্রমাণ করতে পারে। আবার যারা ভীষণ উদাসীন, যারা শরীরের প্রতি কেয়ার নিচ্ছ না, তাদের জন্য কিন্তু এটা আবার সত্যিও হয়ে যেতে পারে।
কারণ মেয়েদের কিন্তু যেহেতু বাচ্চা হয়, খুব অল্প বয়সে তোমার বাচ্চা হয়ে গিয়েছে, সেখানে তোমার হতেই পারে অস্থির কোনো সমস্যা আসছে। তবে 2 মাস হয়ে গিয়েছে তুমি একরকম ভাবে কষ্টে ভুগছো, কিন্তু তুমি কোনো রকমের সিরিয়াসনেস দেখাচ্ছ না যে কিভাবে আমি সমস্যা থেকে বের হবো। আজকে বাড়িতে বসে টিভির অনুষ্ঠানে তুমি হয়তো ডাক্তারবাবু দেখছো যে ডাক্তারবাবু বলছেন অস্থির সমস্যা, চলো একটা ফোন করি। খুব ভালো কথা, এই যে তুমি এত দূর ভাবনা চিন্তা করলে ভালো, কিন্তু আরেকটু ভাবতে হবে। তোমার বাড়ির কাছাকাছি কোনো একটি চেম্বারে যোগাযোগ করতে হবে, বা যদি তুমি অনেকটা দূরে থাকো আমাদের থেকে, অনলাইনেও কিন্তু দেখানোর ব্যবস্থা রয়েছে। তো সবটা বুঝে নিতে হবে। কিভাবে বুঝবে বা আপনারা কিভাবে বুঝবেন, টিভি স্ক্রিনে যাচ্ছে আপনাদের সকলের জন্য দুটি ফোন নাম্বার, 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে, এবং তারা এতটা ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেবে যে কিভাবে কোথায় যোগাযোগ করবেন, যে আপনার কিন্তু আর কোনো দুশ্চিন্তা থাকবে না। যোগাযোগ করলে সম্পূর্ণভাবে নিজের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আমাদের দু ধরনের মানে অস্থির সমস্যা, একটা বিগ জয়েন্টে, একটা স্মল জয়েন্টে। আমরা স্মল জয়েন্টের ব্যথা নিয়ে কথা বলছি, তবে ডাক্তারবাবু আমাদের একটা ধারণা হতে পারে বিগ জয়েন্টে যখন ব্যথা হচ্ছে সেই ব্যথাটা বড় হবে, স্মল জয়েন্টের ব্যথা বোধহয় ছোট হবে, সেরকম কি কোনো ব্যাপার রয়েছে? না, একদমই সেরকম কোনো ব্যাপার নেই। কারণ আমি যেটা নিয়ে আগে আলোচনা করছিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর ব্যথাটা শুরু হয় স্মল জয়েন্ট থেকে, মানে ছোট ছোট যে জয়েন্টগুলো, কিন্তু পরবর্তীকালে যত সময় যায় সেগুলো কিন্তু কোমরেও এফেক্ট করবে, সেগুলো হাঁটুতেও এফেক্ট করবে, যেগুলো বিগ জয়েন্ট আছে সেখানেও এফেক্ট করবে। তো আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আমি যদি আয়ুর্বেদ মতে ব্যাখ্যা করতে চাই, এটা যে আমি প্রথমেই বললাম এটাকে আমবাত বলে। এই রোগটা তৈরি হচ্ছে কি করে আমাদের শরীরে? আয়ুর্বেদ মতে তো আমাদের 3 ধরনের দোষ রয়েছে, শারীরিক দোষ, একটা বায়ু, একটা পিত্ত এবং একটা কফ, এবং মানসিক দোষ দুটো রয়েছে, একটা রজ এবং একটা তম। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা দেখছি কি আমাদের যে জিনিসটা, আমটা আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে। আমটা কিভাবে তৈরি হচ্ছে? আমরা যখন খাবারগুলো খাচ্ছি, যে কোনো খাবার যখন খাচ্ছি, সেটা আমাদের শরীরে আমাশয়ে যাচ্ছে, মানে স্টমাকে যাচ্ছে, শরীরের ভেতরে যাচ্ছে, সেখানে আবার ওই খাবারটা কিন্তু আবার ডাইজেশন হচ্ছে, মানে সেখানেও একটা পাক হচ্ছে, সেখান থেকে সেই পাকের মাধ্যমে ভালো জিনিসটা আমাদের শরীরে যাচ্ছে এবং খারাপ জিনিসটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যখন আমাদের এই যে ডাইজেশন পাওয়ারটা কমে যাবে, আয়ুর্বেদ মতে অগ্নিবল, জঠরাগ্নি বা পাচকাগ্নি যখন কমে যাবে, তখন আমাদের এই খাবারটা প্রপারলি সেদ্ধ হবে না, ভালো জিনিসটাও বোঝা যাবে না তৈরি হওয়ার পর, খারাপ জিনিসটাও বোঝা যাবে না, এবং ভালো জিনিসটা যখন ঠিকভাবে বোঝা যাবে না তখনই আমটা তৈরি হবে, এবং সেই আমটা আমাদের বিভিন্ন ছোট ছোট জয়েন্ট স্পেসগুলোয় যাবে, এখানে গিয়ে বায়ু দ্বারা আবৃত হয়ে এই আমবাত রোগটা তৈরি করবে। এবং এই আমবাত রোগটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো, ফোনটা আমি নিয়ে নিন, তারপরে আমি বলছি। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অনেকেই কিন্তু ভুক্তভোগী এই সমস্যায়, তবে বেরিয়ে কিন্তু আসতে হবে প্রত্যেককে, এবং অবশ্যই আমাদের প্রত্যেকের পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সমরেশ পাল বলছিলাম তারকেশ্বর থেকে। তারকেশ্বর? হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই ঘাড়ে খুব মানে ব্যথা হয়। কতদিনের সমস্যা? কোন চিকিৎসক দেখিয়েছেন? মানে চিকিৎসক দেখিয়েছি বলতে আমার এই 1-1.5 মাস দেখতে পাচ্ছি দুটো ঘাড়ের দু সাইডে শিরাতে যেন টান লাগছে, মানে ব্যথা, কোনো নিচু করছি যত ঘাড়টা তত ব্যথা লাগছে শিরাটাকে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না 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 না, দেখাইনি, এই 2 মাস হচ্ছে দেখতে পাচ্ছি। ঘাড়ে আঘাত বা চোট বা কিছু হয়েছে? না, চোট হয়নি। আমি কোথায় কম্পিউটারের সামনেই কাজ করি বা নিজের সামনে কাজ করি, ফোনটা নিয়ে ঘাটা হয় বেশি। কম্পিউটারের সামনে কাজ করেন? হ্যাঁ, ফোনটা ঘাটাও হয় বেশি। বয়স কত এখন? বয়স হচ্ছে 28। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের যে ঘাড়ের সমস্যা হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে। সার্ভাইকাল যেমন লাম্বার রিজনে লাম্বার স্পন্ডিলাইটিস, সেরকমই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আর আমি যে বললাম যে লাম্বার রিজনে যেমন ভার্টিব্রাল প্রোলাপস হচ্ছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস, সেরকম সার্ভাইকাল রিজনেও আমাদের সার্ভাইকাল ডিস্ক রয়েছে, যেটা প্রোলাপস হতে পারে, যার ফলে নার্ভ কম্প্রেশন হতে পারে, যে নার্ভগুলো যাচ্ছে সেগুলো চাপ পড়তে পারে তার উপরে, এবং সেখান থেকে ঘাড় থেকে হাতের দিকে ব্যথাও রেডিয়েট করে। অনেকে বলে ডাক্তারবাবু ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে, ঝিনঝিন করছে, টন টন করছে, সেটা হচ্ছে যদি আমাদের নার্ভগুলো কম্প্রেসড হয় সেটা থেকে হতে পারে। উনি যেরকম বললেন অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থেকে কাজ করতে হয়, যারা সিডেন্টারি ওয়ার্ক করেন, মানে অনেকক্ষণ ধরে বসে কাজকর্ম করেন, তাদের দুটো জায়গায় এফেক্ট বেশি হয়, একটা ঘাড়ে এবং একটা কোমরে। তো এইগুলো হচ্ছে আপনার হতে পারে, মানে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে, সার্ভাইকাল রিজনে অস্টিওফাইটিক চেঞ্জ হতে পারে, সার্ভাইকাল রিজনে নার্ভ কম্প্রেশন থাকতে পারে,
এবং সার্ভাইকাল রিজনে এছাড়াও আরও অনেক রোগ রয়েছে, সেগুলোও আপনার আসতে পারে। তো আগে আপনাকে প্রপারলি ডায়াগনোস করতে হবে কি আপনার কোন সমস্যা থেকে হচ্ছে। প্রথম কথা, ঘাড়ের বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে, সেই ঘাড়ের ব্যায়ামগুলো এখন করবেন। চেষ্টা করবেন বেশিক্ষণ ধরে বসে কাজ করবেন না, কিছুটা কাজ করলেন আবার কিছুটা উঠে একটু ঘুরে এলেন তারপরে আবার বসলেন। সার্ভাইকাল কলার কিনতে পাওয়া যায়, ঘাড়ে একটা ব্যবহার করলেন, ঘাড়ের কাছে বেল্টের মতো, সেটা পারলে ব্যবহার করবেন। বেশি জার্কিং করবেন না, টোটো, অটো, বাইক বা সাইকেল বেশিক্ষণ চালাবেন না, এইগুলো মেনটেন করে চলুন। এবং তার সাথে আমি একটা কথা বলবো, যেমন কাপড় নিকড়ানো, কাপড় ঝাড়া বা হাতে ভারী ওজন তোলা, এইগুলো একটু কম করবেন। এবং তারপরেও যদি দেখছেন আপনার কমছে না, একটা ঘাড়ের এক্সরে করে তারকেশ্বর থেকে ফোন করেছিলেন, আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, একটু এসে যোগাযোগ করবেন। অবশ্যই আমি বলছি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ঘাড়ের ব্যথা থেকে ভবিষ্যতে আর আপনাকে কষ্ট পেতে হবে না বা চিন্তা করতে হবে না এটা নিয়ে। অস্থির সমস্যা নিয়ে আলোচনা শুরু করলে কিন্তু প্রচুর বন্ধুদের আমরা ফোন পাই। আপনার ঘাড়ে ব্যথা হতে পারে, কাঁধে ব্যথা হতে পারে, পিঠের শিরদাঁড়ায় আপনার ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, ছোট ছোট জয়েন্টে ব্যথা হতে পারে, সোরিয়াসিস থেকে সোরাইটিক আর্থারাইটিস হতে পারে, অ্যাঙ্কুলাইটিস স্পন্ডিলোসিস হতে পারে। যে কোনো ধরনের অস্থির সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আপনি পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে সব কথাটাই কিন্তু আপনার জন্য বলবেন একজন অভিজ্ঞ চিকিৎসক, তাই চিকিৎসকের পরামর্শ নিন, যোগাযোগ করুন, তারপর তিনি যেভাবে বলবেন সেভাবে চলবেন। আর আমরা শুনছিলাম আজকে কথা ডাক্তারবাবুরই, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমবাত বলছিলাম, এবার বায়ু দ্বারা যখন এটা আবৃত হলো তখন আমবাত রোগটা তৈরি হলো। এই আমবাত রোগটা কিন্তু একটা ছেলের থেকে একটা মেয়ের বেশি হয়। আমরা দেখেছি কি 100টা যদি পেশেন্ট পাই তার মধ্যে 80 জন পেশেন্ট ফিমেল হবে, 20 জন পেশেন্ট মেল হবেন। এবং এটারও দুটো ভাগ আছে, সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেটা নিয়ে আলোচনায় আসছি, ফোনটা নিন আমি তারপর বলছি। মানে এই সমস্যায় মহিলারা বেশি আক্রান্ত, এটা কিন্তু মহিলাদের জন্য আরেকটা দিক। একটু নজরে রাখবেন, সতর্ক থাকবেন, আর অবশ্যই কোনো সিমটম উপলব্ধি করলেই কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো, আমি ওই বেলেঘাটা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা হচ্ছে এই আমার মায়ের সম্বন্ধে জিজ্ঞাসা করবো। মায়ের সম্বন্ধে জিজ্ঞাসা বলতে ওই মার একটু ঘাড়, পিঠ, কোমর, আচ্ছা, তার জন্য তারপরে মাথা সবসময় ভারী হয়ে থাকে। হ্যাঁ, মায়ের প্রেশার সুগার কিছু রয়েছে? মায়ের প্রেশার প্রথমের দিকে ছিল, তো এখন মায়ের প্রেশার এখন ওই না, প্রেশারে কোনো ওষুধ খায়? মানে 130/80 এরকম চলছে। আমি প্রেশার জিজ্ঞেস করছি না কত আছে, প্রেশারের কোনো ওষুধ খান? প্রেশার ওষুধ খায়, 10 বা 40 খায়। আমি নাম জিজ্ঞেস করছি না, প্রেশারের যে যতটুকুনি জিজ্ঞেস করছি অতটুকুনি অ্যান্সার করুন। কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন এর জন্য? হ্যাঁ বলুন। বলছি কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, ডাক্তারবাবু দেখিয়েছে, মানে প্রেশারটা চেক করে। আমি বলছি এই যে আর এমনি স্পন্ডিলাইটিসটা ধরা পড়েছিল। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? আয়ুর্বেদিক বলতে গেলে ওই আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ধরা পড়েছিল, বুঝেছেন তো? ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার মা অনেকদিন ধরেই ভুগছেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা এই লাম্বা ঘাড়ে, কোমরে এবং পিঠে ব্যথা বললেন যেটা। তো এটা স্পন্ডিলাইটিস থেকে হয় এবং তার সাথে মাথাটা ধরে থাকে বলছে, মাথার উপর চাপ লাগে, সেটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে হতে পারে। আগের পেশেন্ট যিনি ফোন করেছিলেন ওনারও একই সমস্যা, তারকেশ্বর থেকে যিনি ফোন করেছিলেন। তো এটা যত বয়স বাড়ে এটা তত তীব্রতা বাড়তে থাকে। আমরা তো আয়ুর্বেদ মতে এর কোনো ব্যথার ওষুধের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি না। এটা যাতে যেখান থেকে এই জিনিসটা সৃষ্টি হচ্ছে, যে জিনিসটার জন্য এই রোগটা আসছে সেই জিনিসটার আমরা ট্রিটমেন্ট করি, যার ফলে কি হয় আপনি রোগটা থেকে একদম সম্পূর্ণ সুস্থ হতে পারেন। এবং এই যে আমাদের মেডিসিনগুলো রয়েছে এর পাশাপাশি এক ধরনের ট্রিটমেন্ট আমরা দিই, সেটা বলি আমরা পঞ্চকর্ম ট্রিটমেন্ট। এই পঞ্চকর্ম ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের ঘাড়, কোমর, পিঠ, হাঁটু বা এই যে আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আলোচনা করছি, এই ধরনের ব্যথা থেকে সম্পূর্ণ আপনারা মুক্তি পেতে পারবেন। এবং আপনার মায়ের নিশ্চয়ই যথেষ্ট বয়স হয়েছে, এই ব্যথা যন্ত্রণা থাকলে ওনার কষ্ট হবে, রাত্রিবেলার দিকে ঘুম হবে না, শুয়ে থাকতে অসুবিধা হবে, কোনো কাজকর্ম করতে অসুবিধা হবে। তো একটু বলবেন মাকে কি ভারী ওজন তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ বা ঘাড়ের ওপর যেগুলো প্রেশার পড়ে, অনেকক্ষণ ধরে টিভি দেখা বা সেলাই করার নেশা থাকলে সেলাই করা বা বই পড়ার নেশা থাকলে এগুলো কম করার জন্যে।
তারপরে একটু সময় নিয়ে আমাদের সাথে একবার দেখা করে নেবেন। বেলেঘাটা থেকে ফোন করেছিলেন, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, ওটাই আপনার নিয়ারেস্ট হবে। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার মা ভালো থাকবেন। একদম স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, এবং সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বার কিন্তু এই সেতু বন্ধনের মতন কাজ করে আপনাদের সাথে ডাক্তারবাবুদের। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? সমীর ঘোষ বলছিলাম, কোথা থেকে ফোন করছেন? পাঁচকুড়া থেকে। পাঁশকুড়া থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে ম্যাম, শীতের সময় আমার একটু পা ফাটে, হুম। আর ওই ফাটার যে দাগগুলো কিন্তু আমার অটোমেটিক গরম করলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু যে 2 মাস হয়ে গেল তাও মানে পা ফাটার ব্যাপারটা বয়স কত এখন? বয়স কম, 30 বছর। ঠিক এমনি পা ফাটে যখন রক্ত পড়ে বা ব্যথা বেশি হয়? না ওরকম হয় না, কিন্তু খসখসে ভাবটা প্রচুর আছে পায়ের গোড়ালির দিকে না পায়ের পুরোটাই? গোড়ালির দিকে নয়, এটা হচ্ছে আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো। আঙুলের মাথার ভাগগুলো না আঙুলের কোল ভাগে? হ্যাঁ, না, মাথাগুলো, মাথা। শুধু পায়েতেই হয়? হ্যাঁ, পায়েতেই হয়। আচ্ছা, আর অন্য কোথাও হয় না তো? পায়ের চাটুর মধ্যে মানে পায়ের নিচে? চাটুতে হয় না, শুধু পায়ের ওপরটাতে হয়, তাই তো? পায়ের ওপরটা। হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে সমস্যাটা বলছি, এটাকে আয়ুর্বেদে পাদদাড়ি বলা হয়। তো এইটা হলে কি হয়, ওই যে বলছে আমার একটা সময় আগে হতো, কিন্তু গ্রীষ্মকাল পড়লে আবার ঠিক হয়ে যেত। এটা যত বয়স বাড়বে কিন্তু এটা রয়ে যাবে, প্রবণতা হচ্ছে আর যাবে না। ধীরে ধীরে পরের বছর দেখবেন এবছর যতটা হচ্ছে তার থেকে আর একটু বেশি হচ্ছে। তো এই পাদদাড়িকে যদি আমরা ঠিক করতে চাই, তার জন্য আমি আপনাকে বলবো পাটা খুব পরিষ্কার রাখবেন, ধুলোবালি লাগাবেন না। রাত্রিবেলা চেষ্টা করবেন গরম জলে পাটা ধুয়ে পরিষ্কার করে শোয়ার। আর নোংরা লাগানো একদমই যাবে না পায়ে, এই জিনিসটা নইলে পরবর্তীকালে বাড়বে। এবং তার সাথে আপনাকে বলবো কিছু ক্রিম রয়েছে, মলম রয়েছে, এবং পা পরিষ্কার করার জন্য কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আয়ুর্বেদে খুব ভালো কাজ করে এই ধরনের সমস্যার জন্য, এবং কিছু মেডিসিন রয়েছে। তো আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। পাঁশকুড়া থেকে আপনার মিদনাপুরটাও খড়গপুরটাও কাছে হতে পারে, বা মেছেদা চেম্বারটাও কাছে হতে পারে, যেটা নিয়ারেস্ট মনে হবে সেখানে যোগাযোগ করবেন একবার, দেখবেন অবশ্যই এই সমস্যা থেকে আপনি মুক্তি হবেন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলে নেবো, আর তারপর কিন্তু নিশ্চয়ই জানিয়ে দেবো যে আপনারা কোথায় কোথায় আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং সেই চেম্বারে কোন চিকিৎসককে পেয়ে যাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে কে বলছেন? হ্যাঁ, আমার নাম সুমনা ঘোষ। কি সমস্যা সুমনা? আমার সমস্যা বলতে না, এই গরম যখন থেকে পড়েছে রাত্রে একদম ঘুম হচ্ছে না। রাত্রে ঘুম হচ্ছে না? স্নান করছি তাও তো রাত্রে ঘুম হচ্ছে না। আচ্ছা, এটাই সমস্যা? হ্যাঁ, এটাই সমস্যা। বয়স কত? 23 বছর। বয়স কত? 23। আচ্ছা, এমনি রাত্রিবেলা পড়াশোনা বা রাত্রিবেলা কতক্ষণ জাগতেন আগে? আগে বলতে একদম অনেকদিন আগে 2-2:30 অব্দি জাগতাম। অনেকদিন আগে মানে 1 বছর, 6 মাস, 2 বছর, কোনটা? 2 বছর আগে, 1-2 বছর আগে। আচ্ছা, আর রিসেন্টলি? 1 বছর যাবত আমি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম। এখন কটায় ঘুমোতে যান? এখন ঘুম আসছে না। মোবাইল ঘাটার অভ্যেস আছে? মোবাইল রেখে দিলেও ঘুম আসে না। মোবাইল ঘাটার অভ্যেস আছে, কিন্তু আচ্ছা। মোবাইল পাশে রেখে দিলেও ঘুম আসে না। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই সমস্যাটা মেনলি অ্যাডোলেসেন্স পিরিয়ডেও পাওয়া যায়, এবং পরবর্তীকালেও পাওয়া যেতে পারে। কারণ এইটা আমাদের একটা লাইফস্টাইল, যেটা আমাদের মডিফিকেশন হয়ে গেছে, যেটা বায়োলজিক্যাল ক্লক বলা হয়। ধরুন আপনি একটা দুপুর 3টের সময় আপনি ভাত খান সাপোজ, তো আপনাকে যদি দুপুরে 1টার সময় ভাত দিয়ে দেওয়া হয়, আপনি কখনোই খেতে পারবেন না। আপনার ওই 3টের সময় খিদে পাবে, আর 3টের সময় খাবারটা দিলে ভালোভাবে খেতেও পারবেন, এবং হজমটাও আপনার ভালো হবে। আর বাড়িতে যদি জোর করে বলে আপনি 1টার সময় ভাত খেয়ে নাও, 1টার সময় আপনি খাবেন জোর করে, কিন্তু সেই জিনিসটা আপনার শরীরে লাগবে না। এইটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। কি সকালবেলা উঠে কি করা দরকার সেটা অটোমেটিক্যালি আপনি করবেন যখন যেটা আমাদের প্রবণতা তৈরি হয়ে যায়। আগে আমাদের এই সিস্টেমটা অন্য ধরনের ছিল। সকালবেলা আর্লি মর্নিং রাইজ ছিল, একটা নির্দিষ্ট সময় ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল। এখন টোটালটা আমাদের হ্যাপাজার্ড হয়ে গেছে। আমরা কখন সকালে উঠছি, সকালে 10টা-11টায় উঠছি, বা 12টার সময় উঠছি, লেট রাইজার হয়ে গেছি। তারপর আমরা কখন ব্রেকফাস্ট করছি, 10টা বা 11টা বা 12টার সময়, লাঞ্চ করছি 3টে-4টের সময়। তো এই যে টাইমটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের এই সমস্যাটা আসছে। তাছাড়াও দৈনন্দিন জীবনে অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কিন্তু বাড়ছে, যার ফলে এই ধরনের ইনসোমনিয়ার প্রবলেম আসবে।
আমার 2 বছর আগে কি হতো আর 2 বছর পরে কেন এটা হচ্ছে, এই প্রশ্নটা একদম মানানসই নয়। কারণ রোগ যখন তোমার শরীরে আসবে সেটা ভাববে না কি 5 বছর আগে তুমি কিরকম ছিলে। তো আপনাকে আমি একটাই কথা বলছি, একটুখানি মেডিটেশন, যোগা, প্রাণায়াম করার চেষ্টা করুন। আর এটা ভাববেন না কি আপনার গরম পড়েছে বলে ঘুম হচ্ছে না, কারণ গরম পড়েছে বলে অন্যরা ঘুমোতে পারছে, আপনার কেন ঘুম হবে না? নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হচ্ছে, তার জন্য হচ্ছে না। তো সামান্য কিছু আয়ুর্বেদিক মেডিসিন আপনাকে দরকার রয়েছে, যেটা খেলে আপনি এই ধরনের প্রবলেম থেকে ওভারকাম করতে পারবেন। এবং তার সাথে আমি যেটা বললাম, যোগা, প্রাণায়াম বা মেডিটেশন, বা চেষ্টা করবেন একটু আর্লি মর্নিংয়ে ওঠার এবং এক্সারসাইজ করার, যেটা কিনা আপনার যে এক্সট্রা ক্যালোরিটা রয়েছে সেটাকে বার্ন করবে, যার ফলে আপনার সমস্ত জিনিসটা নর্মালাইজ হবে। তো একটু চেষ্টা করুন, এবং তারপরেও যদি মনে হয় কি সমস্যাটা সমাধান হচ্ছে না, একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করবেন। অবশ্যই দেখবেন এই সমস্যা থেকে আপনি ঠিক থাকবেন। একদম, অনেকটা সমস্যা এখন কিন্তু একটা বড় রোগে পরিণত হয়েছে, তাই যোগাযোগ তো করতেই হবে। চট করে একটু বলে রাখবো যে হেরিয়ায় কিন্তু আমাদের চেম্বার আছে, ডক্টর এই হালদারকে পেয়ে যাচ্ছেন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন, আরামবাগে ডক্টর এই হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবার কিন্তু ডক্টর বি শর্মাকে। তাই নর্থ বেঙ্গলের বন্ধুরা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু চটপট ফোন করুন। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। আমাদের নতুন আরেকটি চেম্বার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য আলিপুরদুয়ার, এবং আলিপুরদুয়ারেও কিন্তু এবার যেহেতু ওপেনিং, তাই থাকছেন অবশ্যই ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কিন্তু করতেই হবে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যান প্রত্যেক মাসে ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগর চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার কিন্তু রয়েছে আপনাদের জন্য আগরতলাতে এবারে ত্রিপুরায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আর শিলচর চেম্বারে এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন দিল্লি চেম্বারে ডক্টর বি শর্মাকে। নতুন আরো একটি চেম্বার আমাদের রানীহাটি, এবং সেখানে কিন্তু থাকবেন অবশ্যই ডক্টর বি শর্মা। রয়েছে আমাদের চেম্বার মধ্যমগ্রাম, রয়েছে আমাদের চেম্বার কিন্তু হাজরা, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে, রয়েছে হাতিবাগানের চেম্বার, রয়েছে খিদিরপুরের চেম্বার। হাওড়ার বন্ধুরা কিন্তু শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ের চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। টিভি স্ক্রিনে যাচ্ছে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার, যে নাম্বারগুলো একেবারে আমাদের নাম্বার, সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের নাম লেখাতে হবে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে? খড়গপুর থেকে। কি সমস্যা? প্রচুর গ্যাস অম্বল হচ্ছে। বয়স কত? 26 বছর, গ্যাস অম্বলের সমস্যা। খাওয়া দাওয়া সময় মতো হয়? হ্যাঁ হয়, মানে একটু দেরি। আচ্ছা, তেল ঝাল মশলার পরিমাণ কি বেশি খাবারে? মোটামুটি তেমন বেশিও না কমও না। আর আগে এতটা হতো না, একদম 1 সপ্তাহ ধরে প্রচুর গ্যাস অম্বল। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে আমরা প্রত্যেকটা কথার শেষেই যোগ করছি আগে এরকম হতো না, এখন এরকম হচ্ছে। আগে কি হতো সেটা তো আমাদের ভেবে লাভ নেই। আপনি যখন জিনিসটাকে অবহেলা করছেন, বা আপনি ঠিকভাবে ট্রিটমেন্টটা করছেন না তার, বা ট্রিটমেন্টটা আপনি চাইছেন পাওয়ার, কিন্তু সেইভাবে সে আপ টু দ্য মার্ক আপনার হচ্ছে না, তার ফলেই কিনা আপনার আগে যা হতো আর এখন যেটা হচ্ছে সেটা বাড়াবাড়ি হচ্ছে। তো আপনাকে প্রথম আমি অ্যাডভাইস দেবো, যেটা খাওয়া দাওয়াটা টাইম মতো করবেন, তেল ঝাল মশলা কম খাবেন, এবং তার সাথে যেটা মেনটেন করবেন, গরম খাবার খাবেন না। গরম ডাল, গরম ভাত, গরম সবজি, এই গরম খাবারগুলো চা, গরম চা এবং কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা জল এগুলোও খাবেন না। এবং তারপরেও যদি দেখেন এই গ্যাস অম্বলের সমস্যাটা রয়ে যাচ্ছে, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, যেখানে প্রত্যেক 15 দিন ছাড়া এনবিপি ইউনানির আমাদের চিকিৎসকরা যান। একবার হেল্পলাইন নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নোট করে নিন, নোট করে একবার ফোন করে যোগাযোগ করে নিন, দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম, সমস্যা থেকে তো বেরিয়ে আসতে পেরেছেন প্রচুর মানুষ, যারা যোগাযোগ করেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। খুব সত্যি কথা, এটাই কিন্তু আমাদের অহংকার। আর ঠিক সেই মানুষগুলো কি বলছেন, কতটা ভালো আছেন, কি বার্তা রইলো আপনাদের জন্য, সবটা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে।
আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকে সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসাম গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্য ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনে আমাদের অনেক রকমের শখ থাকে এবং বেশিরভাগ মানুষের সব থেকে বড় একটা শখ ঘুম থেকে উঠে দুধ চা, তাতে 1 চামচ চিনি। জীবনটা খুব সুন্দরভাবে কিন্তু শুরু হয়, কিন্তু এই সুন্দর শুরু হওয়াটার ব্যাঘাত প্রথমবার আপনার তখন আসে যখন আপনি জানতে পান যে আপনার সুগার লেভেল বেড়ে গিয়েছে এবং ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিচ্ছে একদম আর চিনি খাওয়া যাবে না বা কোনো রকমের মিষ্টি খাওয়া যাবে না। তার জীবনের গতির বদল হয়ে যায়,
খাওয়ার অভ্যাস পরিবর্তন হয়ে যায়, আপনার মন খারাপ হয়ে যায় এবং আপনার শরীর খারাপ হতে শুরু করে। তো চলুন না একটু সুগার নিয়ে আমরা আলোচনা করি, কিছু মিষ্টি কথা নিয়ে আমরা আলোচনা করি যে সত্যি এই সুগারকে কি কন্ট্রোলে আনা যায়। আপনি আপনার পছন্দের চা বা একটা রসগোল্লা কি মাঝে মধ্যে একটু প্রাণ ভরে খেতে পারবে? বা সুগারের সমস্যায় যদি আপনি সচেতন না হন, সঠিক চিকিৎসা যদি না করেন, তাহলে কি কি সমস্যায় আপনাকে ভুগতে হবে? সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। আরো একবার তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং চেম্বারে আমার মনে হয় ডাক্তারবাবু এই সুগারের সমস্যা, ডাক্তারবাবু আমার সুগার লেভেল বেড়ে গিয়েছে, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছি কিন্তু তারপরে সুগার লেভেল কন্ট্রোল হচ্ছে না, ওষুধ খেলে ভালো থাকি এবং ওষুধ বন্ধ করলে আবার বেড়ে যাচ্ছে, এরকম প্রশ্ন বোধহয় প্রত্যেকদিন শুনতে হয়। একদম, এই সুগার নিয়ে আমরা আলোচনা করছি তার একটাই কারণ এখনকার দিনে আমরা যেটা দেখছি প্রচুর পেশেন্ট সুগারে আক্রান্ত, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সময় বলেছে কি সুগারের পেশেন্ট প্রত্যেকটা বাড়িতে পাওয়া যাবে। তার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, এবং এই সুগার যেটা আমরা মডার্ন সায়েন্সে ডায়াবেটিস মেলাইটাস বলছি, এবং আয়ুর্বেদে এই যে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে এটাকে মধুমেহ রোগ বলা হয়, যেটা প্রমেহ রোগের আন্ডারে পড়ে। তার অনেক ধরনের ভাগ রয়েছে এবং মডার্ন সায়েন্সেও কয়েক ধরনের ভাগ রয়েছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তো এই যে ভাগ, এবং আয়ুর্বেদ বায়ুপিত্ত কফ ভাগ করে বায়ুর মধ্যে 4টে ধরনের প্রমেয় দিয়েছে, মানে ডায়াবেটিস দিয়েছে। পিত্তজ প্রমেয় রয়েছে 6টা এবং কফজ প্রমেয় রয়েছে 10টা, টোটাল 20 ধরনের এই ডায়াবেটিসের কথা বলেছে। এবং তার মধ্যে বাতজ প্রমেহের মধ্যে একটা প্রমেহের নাম হচ্ছে মধুমেহ, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আয়ুর্বেদে এছাড়া ইক্ষুমেহ রয়েছে, বিভিন্ন ধরনের প্রমেহের কথা বা মেলাইটাসের, ডায়াবেটিস মেলাইটাসের কথা বলা রয়েছে। তো আপনি ফোনটা নিন, তারপর আমরা আলোচনায় আসছি। অবশ্যই। কে আছেন আমাদের সাথে একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি রিয়া। রিয়া বলছো, আর রিয়ার বয়স কত? আমার 26। 26 বছর। আচ্ছা, 26 বছরে আজকে অনেক ফোন পাচ্ছি, কি সমস্যা রিয়ার? আমার সমস্যাটা হলো যে আমাকে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে আর মাঝে মাঝে গলাটা প্রচুর ব্যথা হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস ধরে। আগে কখনো হতো? আগে হতো না, এখন নাকি ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, সেই জন্য মানে বেশি ঠান্ডা লাগছে। ঠিক আছে, কোনো ডাক্তারকে দেখিয়েছো এর জন্য? না দেখাইনি তো। ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এই যে সমস্যাটা উনি বলছেন কি ঠান্ডা লেগে যাচ্ছে বা গলা ব্যথা হচ্ছে, এখন সিজনাল চেঞ্জ হচ্ছে। আমাদের এইটা আয়ুর্বেদে বলা হয় ঋতুসন্ধি, মানে একটা ঋতু চলে যাচ্ছে আর একটা ঋতু আসছে। যেমন শীতকালটা চলে যাচ্ছে, গ্রীষ্মকালটা আসছে। লাস্ট যে 7 দিন শীতকালের এবং অন্য ঋতুর যে প্রথম 7 দিন, এই যে ট্রানজিট পিরিয়ডটা, এটাকে আমরা ঋতুসন্ধি বলি। আর এই সময় আমাদের বডি ইমিউনিটি সব থেকে কম থাকে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তার মধ্যে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, এগুলো একদম মোস্ট কমন। তো আমি আপনাকে একটাই কথা বলবো, একটা সময় করোনার সময় আমরা শুনেছিলাম কি কাড়া করে খাচ্ছিলাম আমরা, যেটাকে বলা হয় কি, তার মধ্যে দালচিনি দেবেন, এলাচ দেবেন, লবঙ্গ দেবেন, গোলমরিচ দেবেন, তেজপাতা দেবেন, আদা দেবেন, শুকনো আদা দেবেন, এইগুলো দিয়ে জিনিসটি যষ্টি মধু দেবেন, এইগুলো দিয়ে জলটাকে গরম করবেন। 1 কাপ জল নেবেন বা 2 কাপ জল নেবেন, 2 কাপ জল নিয়ে জিনিসটাকে ফুটিয়ে 1 কাপ করবেন, হাফ করে নেবেন। হাফ করে ওই গরম জলটা, উষ্ণ জলটা অল্প অল্প করে সারাদিনে 2 বার খাবেন। দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন, আর এই সমস্যা দ্বিতীয়বার আক্রান্ত আপনি হবেন না, বা দ্বিতীয়বার যখন হবেন আবার এই ইউজ করবেন, তখন দেখবেন ঠিক হয়ে গেছেন। একদম। আর এই সাজেশনটা কিন্তু অনেকের জন্য, কারণ এখন কিন্তু অনেকেরই কিন্তু এরকম গলা ব্যথা, একটু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভুগছেন। তো একবার করে দেখুন না, ঘরোয়া উপাচারও কিন্তু আমাদের জীবনে অনেক কিছু বদল এনে দিতে পারে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে, হ্যাঁ বলুন। সমস্যা হচ্ছে আমি মানে কিছুদিন ধরে সকালবেলা যখন ঘুম থেকে উঠছি না, পায়ের গোড়ালিটা প্রচুর মানে যন্ত্রণা করছে, পা ফেলতে পারছি না। বয়স কত? 35। শিলিগুড়ির কোথা থেকে বলছেন? আমি প্রপার শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, আর পায়ের কোনো এক্সরে করিয়েছেন অ্যাঙ্কেল জয়েন্টের? না, করাইনি। আমার সমস্যাটা 1 সপ্তাহ ধরে দেখছি। ওটা পায়ের নিচে হাড় বাড়ার একটা হতে পারে, বুঝলেন, যেটাকে ক্যালকেনিয়াল স্পার বলে। সামনেই এই 26 তারিখে আমরা শিলিগুড়িতে থাকছি, গোপাল মোড়ে আমাদের চেম্বার রয়েছে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। হ্যাঁ,
তো আমাদের যে ওনার যে সমস্যাটা হচ্ছে এটা মেইনলি ক্যালকেনিয়াল স্পার হতে পারে। ক্যালকেনিয়াল স্পার মানে হচ্ছে আমাদের যে মেটাকার্পাল বোনগুলো রয়েছে, আমাদের কার্পাল আর মেটাকার্পাল দু ধরনের বোন রয়েছে। কার্পাল বোনগুলো রয়েছে হাতে, ক্যাপিটেট, হেমেট, ট্রাইকুইটাল, পিসিফর্ম, এই ধরনের ছোট ছোট কবজির কাছে 8খানা হাড় রয়েছে, সেটাকে কার্পাল বোন বলা হয়। আর মেটাকার্পাল বোন সেম 8 ধরনের বোন আমাদের পায়ের পাতাতে রয়েছে। তার মধ্যে ক্যালকেনিয়াম হচ্ছে আমাদের গোড়ালির কাছটা আছে, গোড়ালির যে জায়গাটা ওখানে ক্যালকেনিয়াম বোনটা রয়েছে। সেই ক্যালকেনিয়াম বোনটা যখন ছুঁচালো হয়ে যায়, একটা ছোট্ট পাখির ঠোঁটের মতো একটা প্রজেকশন পাওয়া যায়, সেটা পায়ের তলায় বেঁধে মানে পায়ের তলায় আঘাত সৃষ্টি করে এবং তার ফলে একটা ব্যথা আসে। আপনি কি করবেন, একটা নরম সোলের জুতো ব্যবহার করবেন, গোড়ালির কাছটা যাতে নরম হয় এরম জুতো ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না। আর একটা গোড়ালির এক্সরে করিয়ে নিন, যে পাটায় ব্যথা হচ্ছে সেই পায়ের একটা গোড়ালির অ্যাঙ্কেল জয়েন্টের একটা এক্সরে করিয়ে 26 তারিখে আমরা শিলিগুড়িতে থাকছি। 26 তারিখে একটু এসে যোগাযোগ করুন। শনিবার গোপাল মোড়ের কাছে আমাদের চেম্বার রয়েছে। অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন এবং এই ব্যথা থেকে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। কারণ অনেক সময় ক্যালকেনিয়াল স্পার ডাক্তাররা বলেন অপারেশন করে নিতে হয়, কিন্তু সেই অবস্থায় আপনাকে যেতে হবে না, তার আগেই আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন। একদম। আমরা বারবার কিন্তু আপনাদের জন্য অস্থি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তো আপনারা এতদিনে জেনে গিয়েছেন অস্থির যে কোনো ধরনের যে কোনো পজিশনে সমস্যা হোক না কেন তার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে ভালো আপনি কখন হবেন, যখন আপনার ইচ্ছেটা হবে এনবিপিতে আসা। তাই ইচ্ছেটা তৈরি করুন এবং অবশ্যই তাড়াতাড়ি সমস্যা মুক্ত হন। আমরা আজকে আলোচনা করছিলাম সুগারের প্রসঙ্গে, ডাক্তারবাবু শুনবো আবার। সুগার যে রোগটা নিয়ে আমি আলোচনা করছিলাম, মেনলি যে আমাদের আয়ুর্বেদের মধ্যে যে প্রমেয় রোগটা বলা আছে, যেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলছি এখন, এবং প্রকারান্তরে এই রোগটাকে আমরা বলছি সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার বলছি? সুগার যখন আমাদের হচ্ছে, আমরা ওষুধ খাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ওষুধ খাওয়ার পরও দেখছি আমাদের সুগারটা কন্ট্রোলে থাকছে না। আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস যেটা, মানে আমরা ওষুধ খাওয়ার পরও ফাস্টিংটা 150-র ওপরে, পিপিটা 200 বা 250-র ওপরে থাকছে। তারপরে হয়তো ইনসুলিন নিচ্ছি, আমরা ইনসুলিন নেওয়ার পরও আমরা দেখছি কি আমাদের ফাস্টিং পিপিটা বেশি আসছে। তখন কি হচ্ছে, এই সুগার রোগ থেকে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে আসছে। দীর্ঘদিন ধরে এই রোগটা আমাদের শরীরে থাকার ফলে কি আসছে, আমাদের সুগার থেকে আমাদের চোখের সমস্যা এসে যাচ্ছে, যেটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হচ্ছে। গ্লুকোমা হয়ে যাচ্ছে, চোখে দেখতে অসুবিধে হচ্ছে, দূরের জিনিস পড়তে অসুবিধে হচ্ছে। আর কি হচ্ছে, নিউরোপ্যাথি হচ্ছে, যে আমাদের নার্ভগুলো রয়েছে, আমাদের সারা শরীরে যে নার্ভগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে শুকোতে থাকছে। দেখবেন সুগার পেশেন্টদের একটা কমপ্লেন থাকে কি, ডাক্তারবাবু হাতে পায়ের তলায় জ্বালা ভাব হচ্ছে, হাত পায়ের তলাটা গরম লাগছে, হাত পায়ের তলায় মনে হচ্ছে শিরশির করছে, কিছু পোকা হেঁটে যাচ্ছে। বা যখন অ্যাডভান্স স্টেজে যাবে, আরও সময় পরে যাবে, তখন পায়ের মধ্যে জুতো গলাতে পারবে না, সেই সেন্সেশনটাও চলে যাবে, হাঁটতে অসুবিধা হবে, একটা পশ্চার প্রবলেম চলে আসবে। তো এই যে নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সুগার থেকে আসছে। এছাড়া আরেক ধরনের রোগ আসছে যেটা কিডনির সমস্যা, আমরা জানি, যেটা এখনকার দিনে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। মানে আমরা প্রত্যেকটা চেম্বারে এখন গেলে হয়তো 5-7টা করে এই পেশেন্ট পাই, যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটাকে সিকেডি অন্যভাবে বলা হয়, ক্রনিক কিডনি ডিজিজ। তো সেই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আমাদের কি হচ্ছে, কিডনির যে ছাঁকনিটা, যেটা গ্লোমেরুলাস বলা হয়, সেই গ্লোমেরুলাসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকছে। সেই নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, ওটা তো এক ধরনের ছাঁকনির কাজটা কি, ভালো জিনিসটা শরীরে রেখে দেওয়া, খারাপ জিনিসটাকে বাইরে বের করে দেওয়া। কিন্তু ছাঁকনিটা যখন তার পাওয়ার হারিয়ে ফেলছে, তখন ভালো জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তার সাথে কিছু খারাপ জিনিস শরীরের মধ্যে থেকে যাচ্ছে, যেটা ব্লাডের মধ্যে মেশার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে। এবং ইউরিয়ার নর্মাল লেভেল হচ্ছে 45 to 50, এবং ক্রিয়েটিনিন 1.1 বা কারোর ক্ষেত্রে 0.9 অবধি নর্মাল। এবার এই জিনিস দুটো যখন বাড়তে থাকছে, কোনো 60 হচ্ছে, তারপর ক্রিয়েটিনিনটা 1.2, 3, 1.9 বা 2 এর ওপরে চলে যাচ্ছে, একটা সময় গিয়ে 3-4 এর ওপরে চলে যাচ্ছে, তখন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে জিনিসটা। তখন আমরা বলছি ডায়ালিসিস আমাদের নিতে হবে। কিন্তু ওই জায়গায় আমরা কেন যাব? আয়ুর্বেদের মধ্যে ভালো ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদের মধ্যে সুগারের ভালো চিকিৎসা রয়েছে। আপনি সুগারটাকেই যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে তো আর আপনার এই সমস্যাটা আসবে না। আপনি ফোনটা নিন, আমি আলোচনায় আসছি। অবশ্যই সুগারের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এমন কোনো পরিবার নেই যে পরিবারে কিন্তু সুগারে আক্রান্ত আমরা পেশেন্ট পাবো না। তাই প্রত্যেকটি পরিবার মনোযোগ সহকারে ডাক্তারবাবুর কথা শুনুন এবং অবশ্যই প্রয়োজনে এনবিপির সাথে যোগাযোগ করুন। কে আছেন বলে ফেলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছিলাম, তুষার পান্ডে। কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে খাওয়ার পর আমার পেটটা ফুলে থাকে আর মাঝে মাঝে জ্বালা করে। আচ্ছা, বয়স কত এখন? 28। হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এই 2-3 মাস ধরে হচ্ছে। ওষুধ খাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না। খাওয়া দাওয়ার নর্মাল সময় হয়?
বাড়ির খাবারই খাই। তেল ঝাল মশলা বেশি আছে খাবারে? খাবার হয় আর মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায় আবার। আচ্ছা, আর পেটের জ্বালাটা কি ওপর পেটে করছে? না বুকে সেটা জ্বালাটা বুকে। জ্বালাটা বুকে করছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি হচ্ছে বা কি করলে ভালো হয়। তো ওনার যেটা সমস্যা হচ্ছে, এই রোগটাকে আমরা বলি অম্লপিত্ত আয়ুর্বেদে। অম্লপিত্ত মানে কি, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেশন হচ্ছে না, যার ফলে হাইপার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, যেটা গলা বুক জ্বালা, যেটা বার্নিং সেন্সেশন একটা থাকে আমাদের খাদ্যনালীর কাছে, মনে হচ্ছে গলাটা জ্বলে যাচ্ছে। তো এইটা আপনার খাবার হজম না হওয়ার ফলে হচ্ছে, সেটাই লিভারের উপর আপনার কোনো চাপ পড়ছে। লিভার হচ্ছে আমাদের শরীরের রান্নাঘর, মানে আমাদের যেমন বাড়ির একটা রান্নাঘর থাকে, সেটা হচ্ছে লিভারটা হচ্ছে আমাদের শরীরের রান্নাঘর। লিভারটা যদি প্রপারলি ফাংশন করে, লিভারে এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট, জিজিটি এগুলো যদি প্রপারলি ঠিক থাকে, বিলিরুবিন ডাইরেক্ট ইনডাইরেক্ট এগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার খাবারটা প্রপারলি হজম হবে। এবং তার পাশাপাশি আপনাকে একটা কথা মনে রাখতে হবে, তেল ঝাল মশলা একদম কম খেতে হবে এবং টাইম মতো খাওয়াটা করতে হবে। পেট খালি দেওয়া যাবে না, সময় করে 1 ঘন্টা ছাড়া ছাড়া 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, কিছুটা ছোলা হলো খেতে হবে। গরম খাবার খাওয়া যাবে না, গরম ডাল, গরম ভাত বা গরম শাকসবজি, গরম চা এগুলো খাওয়া যাবে না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়া যাবে না। এইগুলো কন্ট্রোল করে যদি দেখছেন কি আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে 15 দিন বা 20 দিন বা 1 মাসের মধ্যে, তাহলে তো খুব ভালো। আর যদি মনে হয় না এগুলো করার পরও একদম ঠিক হচ্ছে না, কিছুটা হলেও রয়ে যাচ্ছে, তাহলে আমাদের বোলপুরে আমাদের চেম্বার রয়েছে। বীরভূম থেকে আপনি বলছেন, বোলপুরে একবার চেম্বারে এসে যোগাযোগ করবেন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 2টো নোট করে রাখুন, এসে যোগাযোগ করবেন। অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। একদম। আমরা আবারও প্রসঙ্গে চলে যাব। সুগার নিয়ে আমরা আলোচনা করছিলাম ডাক্তারবাবু, আবার একটু শুনবো। হ্যাঁ, সুগার নিয়ে যে জায়গাটায় ছিলাম, যে এই আমাদের কিডনির সমস্যাটা চলে আসছে বা বিভিন্ন ধরনের সমস্যা চলে আসছে, তো সুগারটাকে আমরা প্রপারলি কারেকশন করতে পারছি না কেন? আয়ুর্বেদ যেটা বলে গেছে, আমাদের যে সুগার রোগটা হচ্ছে, সুগার রোগে আয়ুর্বেদে কিন্তু আজ থেকে 5000 বছর আগে এই যে কথাগুলো বললাম, কিডনি খারাপ হবে, হার্টের সমস্যা আসতে পারে, নার্ভের প্রবলেম, চোখের প্রবলেম, এটা কিন্তু আয়ুর্বেদে আজ থেকে বহুদিন আগে বলা রয়েছে, যেটাকে কিনা বলা হয় প্রমেয় পীড়কা। তো সেই জিনিসটা যখন আজ থেকে 5000 বছর পূর্বে বলা রয়েছে, তো তার মানে তার ট্রিটমেন্টটা কতটা সুন্দরভাবে বলা রয়েছে। যদি সুগার রোগের আমরা প্রপারলি ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন আমাদের শরীরে আসবে না। আমরা সুগার রোগ থেকেও বেঁচে থাকতে পারবো, এবং সাইড বাই যে সুগারের কমপ্লেন হিসেবে এত ধরনের রোগ সৃষ্টি হচ্ছে বা সমস্যা আসছে আমাদের শরীরে, সেইগুলো থেকেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। সেটা কিভাবে হবে সেটা আমি আলোচনায় আসছি। ফোন নিয়ে নিয়ে একদম। কে আছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলছিলাম আমি। একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যালো, বলুন আরেকবার। আরো আস্তে হয়ে যাচ্ছে, একটু জোরে বলুন। হ্যাঁ আলিপুরদুয়ার। হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি যে জায়গায় কথা বলছেন ওখান থেকে একটু সরে এসে কথা বলুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর একটু জোরে কথা বলুন। হ্যাঁ বলছিলাম আমি 6 মাস আগে হ্যাঁ পেটে জল জমেছিল আমার, ঠিক আছে? হ্যাঁ, তো হাতের ভিতরে পেটে জল জমেছিল। পেটে জল জমেছিল, তারপর কি হয়েছে? তারপরে আমি পেট করে আসি হাতের ভিতরে। হ্যাঁ, তো এখন 1 মাস থেকে আমার বুঝতে ব্যথা হচ্ছে। 1 মাস। আচ্ছা, লিভারের কোনো সমস্যা আছে নাকি? না সেরকম কোনো সমস্যা নেই। ডাক্তাররা কি হয়েছে বলেছেন আপনার? আমার প্রথমত বুকে পেটে জল জমেছিল, তো সেটাকে বের করা হয়েছিল 6 মাস আগে। তো আমার কি কারণে জলটা জমেছে, কি রোগ হওয়ার ফলে বুকে পেটে জল জমেছে, সেটা ডাক্তাররা কিছু বলেছেন? হ্যাঁ বলেছিল হার্টের সমস্যা? না না হার্টের সমস্যা না। তাহলে পেনকাইটিস হয়েছিল, পেনকাইটিসের সঙ্গে জল জমেছিল এই বলেছে। আচ্ছা, আলিপুরদুয়ারের কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে বলছি আমি। আচ্ছা, বয়স কত এখন? 28। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে ওনার কথাটা বললেন, আলিপুরদুয়ার থেকে ফোন করেছিলেন, আমাদের সামনেই আলিপুরদুয়ার চেম্বার ওপেনিং রয়েছে। আপনার জন্য খুবই ভালো খবর। দেখুন, আপনি এখানে ট্রিটমেন্ট না পেয়ে কিন্তু আপনি অন্য একটা জায়গায় রাজ্যের বাইরে অলরেডি ট্রিটমেন্ট করিয়ে এসেছেন, সেখান থেকে জল বের করে এসেছেন, বুকের মধ্যে যে জল জমেছে বা পেটে যে জল জমেছে। কিন্তু আপনি যতটা আমায় বললেন, সেখান থেকে আপনার 2 ধরনের সমস্যা থাকতে পারে, সেটা আমার মনে হচ্ছে আপনার কথা শুনে। কিন্তু ডাক্তারি স্বাস্থ্যটা এরকম আন্দাজে বলা যায় না, আপনার রিপোর্টগুলো দেখতে হবে, আপনাকে সামনে থেকে দেখতে হবে যে আপনার কি সমস্যা হয়েছে।
কিন্তু আপনার যে প্রবলেমগুলো বললেন, যে প্রবলেমগুলোর কিন্তু সলিউশন আয়ুর্বেদের রয়েছে। আর আপনাকে আমি বলে দিচ্ছি 27 তারিখেই আমাদের চেম্বার ওপেনিং রয়েছে আলিপুরদুয়ারে, একদম বাটা মোড়ের কাছে। আলিপুরদুয়ারের বাটা মোড়ের কাছে 27 তারিখে আমাদের চেম্বার ওপেনিং রয়েছে। আপনি, আমাদের তো পুরনো পেশেন্ট এবং নতুন পেশেন্ট যারা আসছেই, আপনি এত কষ্ট করে যখন বাইরে যেতে পেরেছেন এবং আপনার জায়গাতেই যখন চেম্বার আমাদের ওপেন হচ্ছে, আমি আপনাকে বলবো আপনি আসুন। আয়ুর্বেদ এই রোগের চিকিৎসা করতে সফল হবে এবং আপনি লোকদের বলতে পারবেন দেখো আমি আয়ুর্বেদ করে কিন্তু আজকে সুস্থ আছি। কারণ আপনার বয়সটা অনেকটা হয়েছে, 58-এর কাছাকাছি বললেন, যতটা শোনা গেল প্রপারলি। তো আপনি দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে একবার আলিপুর চেম্বারের জন্য নাম লিখিয়ে নেবেন। কারণ আমরা সব সময় বলি যে কোনো চেম্বারে, আমাদের রাজ্যের মধ্যে হোক রাজ্যের বাইরে হোক, যখন আপনারা দেখাতে আসবেন অবশ্যই কিন্তু প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট দেখতে প্রবলেম হয় এবং অনেক পেশেন্ট থাকার জন্য অনেক সময় লেগে যেতে পারে। তো সব সময় প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো চেম্বারে আসবেন। আর আপনার ক্ষেত্রে বলে দিলাম 27 তারিখে আলিপুরদুয়ার চেম্বার ওপেনিং আছে, আপনি আসুন। ওখানে আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা থাকছেন। অবশ্যই দেখবেন ওনাকে দেখালে আপনি দেখবেন অনেক সুস্থ হয়ে যাবেন এবং সঙ্গে সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশনগুলো আনবেন। একদম, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুখবর এবং অলরেডি এই সুখবর পাওয়ার সাথে সাথে কিন্তু আলিপুরদুয়ারে রেসপন্স খুব ভালো। অলরেডি প্রচুর বন্ধু কিন্তু আমাদের মানে ডক্টর দেখানোর জন্য কিন্তু নাম নথিভুক্ত করেছেন এবং যেহেতু ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন এবং উনি পুরোপুরি ভাবে নর্থ বেঙ্গলটা সামাল দেন, সেখানে ডাক্তারবাবু আমি বলবো যে নতুন করে আমাদের মুকুটে আরেকটা পালকে যুক্ত হওয়া আলিপুরদুয়ার, এটা বোধহয় বন্ধুদের জন্য, নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য খুব গুড নিউজ একটা। ওনাদের জন্য গুড নিউজ, আমাদের জন্য খারাপ নিউজ। কারণ কেন খারাপ নিউজ, যে আলিপুরদুয়ারের চেম্বারটা আমরা ওপেনিং করছি, কালকে আমাকে বলবে জলপাইগুড়ির একটা লোক, ডাক্তারবাবু আপনি তো আমরা তো বলেছিলাম আগে ওপেন করার জন্য জলপাইগুড়িতে, তো আপনি কেন আগে আলিপুরদুয়ারে ওপেনিং করলেন? দেখুন, আমরা যে টিমটা নিয়ে কাজ করছি, এনবিপির মধ্যে যে ডাক্তার রয়েছেন বা মেডিকেল স্টাফরা রয়েছেন, এটা তো অনেকটা একটা বড় ম্যান পাওয়ার লাগে। তো সব জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরও এনবিপিতে বহু মানে কোয়ালিফাইড ডাক্তাররা আরও জয়েন করছে। আশা করছি আপনারা যেগুলো রিকোয়েস্ট করছেন আমাদের যেখানে যেখানে যাওয়ার জন্য বা যেখানে যেখানে চেম্বার করার জন্য, আগামী দিন অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আপনাদের মতো পেশেন্টরা ভালো আছে বলেই হয়তো আজকে এনবিপির এত উন্নতি বা এনবিপি এত জায়গায় যেতে পারছে। এবং আলিপুরদুয়ারেরও মানুষের বহু রিকোয়েস্ট ছিল। দেখুন, আলিপুরদুয়ার আর কুচবিহার কিন্তু খুব একটা দূরে নয়। তো সেই ক্ষেত্রে আমরা কুচবিহার থেকে কেন আলিপুরদুয়ার যাচ্ছি, বহু পেশেন্ট, বয়স্ক পেশেন্ট এরকম রয়েছেন যারা কিনা ওই 8 ঘন্টা বা 40 মিনিটও জার্নি করে আসতে পারে না। বা আলিপুরদুয়ারের ওপাশে কামাখ্যাগুড়ি রয়েছে, আমাদের জয়গাঁও রয়েছে, ভুটান বর্ডার, যেখান থেকে পেশেন্ট কুচবিহারে আসতে অনেক অসুবিধে হয়। তো আলিপুরদুয়ার মানুষদের বহুদিনের রিকোয়েস্ট ছিল কি স্যার আপনারা আসুন। তো আমরা সেই জন্য 27 তারিখে আলিপুরদুয়ারে যাচ্ছি। আর যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারছি না, আমরা কথা দিচ্ছি অবশ্যই আজ নয় কাল অবশ্যই আমরা সেখানে পৌঁছে যাব। একদম। তবে দু কদম এগিয়ে আসুন না আপনি। কলকাতা থেকে যখন ডাক্তারবাবু চলে যাচ্ছেন আলিপুরদুয়ারে, চলে যাচ্ছেন শিলিগুড়িতে, চলে যাচ্ছেন কোচবিহারে, তখন আপনারা যদি বাড়ি থেকে বের হয়ে যান একবার, দেখবেন টুক করে আপনি পৌঁছে যাচ্ছেন চেম্বারে। কারণ স্বার্থটা কিন্তু সত্যি আপনার, ভালো আপনাকে হতে হবে, পরিবারের সাথে ভালো সময়টা আপনাকে কাটাতে হবে। কে আছেন আমাদের সাথে বলবেন? নমস্কার। কোথা থেকে বলছেন? বিষ্ণুপুর থেকে। আচ্ছা, রিসিভারটা একটু মুখের সামনে নিয়ে বলবেন কি সমস্যা? কি সমস্যা? আচ্ছা, বয়স কত? কত? 36। কতদিন ধরে হচ্ছে এটা? ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আজকে প্রোগ্রামে যে কটা ফোন পেলাম তার মধ্যে অনেকেরই হাইপার অ্যাসিডিটির প্রবলেম ছিল বা গ্যাস অম্বলের সমস্যা ছিল। আয়ুর্বেদে এটাকে বলা হয় অম্লপিত্ত রোগ। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনার যেরকম বাকি পেশেন্টদের ক্ষেত্রে আমি বললাম, আমাদের প্রোগ্রামটা আপনারা ইউটিউবেও পাবেন পরবর্তীকালে। অনেকে হয়তো ফোন চালাতে জানেন না, তাই আমাকে বারবার বলতে হচ্ছে আপনারা প্রশ্নটা করছেন বলে। যাদের এই ধরনের গ্যাস অম্বল, গলা বুক জ্বালা বা পায়খানা পরিষ্কার হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি প্রথম কথা বলবো কি খাওয়া দাওয়াটা দয়া করে সময় মতো করবেন। পেট খালি রাখবেন না, প্রত্যেক ঘন্টায় দুগাল মুড়ি হলো, দুটো বিস্কুট হলো বা দুগাল ছোলা হলো একটু খাবেন। গরম খাবার খাবেন না, গরম ডাল, গরম ভাত, গরম সবজি, গরম চা, সবসময় জুড়িয়ে খাবার খাবেন। ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাবেন না। এইগুলো করলেই দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন। তার সাথে যষ্টি মধুটাকে আপনাদের একটা রেগুলার হ্যাবিট বানিয়ে ফেলেন, যষ্টি মধু এবং অ্যালোভেরা।
যষ্টি মধুটা কেটে রাখবেন, যেরকম আদা আমাদের স্যুট রয়েছে সেরকম সরু সরু করে যষ্টি মধু কেটে রাখবেন। সারা দিনে 3বার থেকে 4বার ওই যষ্টি মধুর একটা করে টুকরো মুখে দেবেন, চিবিয়ে চিবিয়ে তার জলটা খাবেন, দেখবেন এই সমস্যা থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন। এবং তার সাথে অ্যালোভেরা যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন হয়তো 100 জনের মধ্যে 100 জন ঠিক হবেন না, 100 জনের মধ্যে 40 জন কিন্তু উইদাউট আমাদের কাছে এসে ঠিক হয়ে যাবেন। যারা 60 জন ঠিক হচ্ছেন না, তাদের হয়তো সমস্যাটা অনেকটা বেড়েছে তাই ঠিক হচ্ছেন না, তার জন্য হয়তো কিছু মেডিসিন লাগবে। তারা আমাদের হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, যেখানে নিয়ারেস্ট মনে হবে সেখানে দেখা করবেন। আর আপনি বিষ্ণুপুর থেকে ফোন করেছিলেন, বাঁকুড়াতেও আমার চেম্বার রয়েছে। এইগুলো যদি মেনে আপনার যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো, আর যদি না ঠিক হয় একবার আমাদের চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা এই অনুষ্ঠানে সুগার নিয়ে আলোচনা করছি, কিন্তু দেখুন বিভিন্ন সমস্যা নিয়ে ফোন আসছে। ডাক্তারবাবু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। যদি এরকম কোনো সমস্যা আপনার থাকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে করলামই না, উচ্চবাচ্য করলামই না, তাহলে কি সেই সমস্যার সমাধান নেই, ট্রিটমেন্ট নেই? সেটা জানতে হলে আপনাকে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করতে হবে এবং জেনে নিতে হবে। আরেকবার আপনাদের জন্য একটু বলে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। বহু জায়গায় আমাদের চেম্বার কিন্তু আপনারা পাচ্ছেন, তার মধ্যে কিন্তু অন্যতম এরিয়া এখানে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আমাদের শিলিগুড়ি চেম্বার। নর্থ বেঙ্গলের বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন এ হালদারকে। নতুন চেম্বার আলিপুরদুয়ার, এবং সেখানে নাম কিন্তু লেখাতে হবে এবং চট করে আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে নাম্বার নোট করে রাখুন, পরে ধীরে সুস্থ হলো নামটা লিখিয়ে ফেলুন। পেয়ে যাবেন কিন্তু ডক্টর বি শর্মাকে আমাদের আলিপুরদুয়ার চেম্বারে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। আমাদের আসানসোল চেম্বারে থাকেন কিন্তু ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগর চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রানীহাটি চেম্বার নতুন চেম্বার থাকবেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কলকাতার চেম্বারের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু আমাদের হেড অফিস মধ্যমগ্রাম, রয়েছে হাজরা, শিশু মঙ্গলের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, আমাদের হাতিবাগানের চেম্বার রয়েছে, খিদিরপুরের চেম্বার। হাওড়ায় পেয়ে যাচ্ছেন আপনারা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। তার পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারছেন। আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার দিদি, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বলুন কি সমস্যা? সমস্যা বলতে গেলে গরমে একটু ঘাম হয়, গায়ে যে রেয়াজ বার হয়। আচ্ছা, এটা কি প্রত্যেকটা গরমেই হয় না এবারে প্রথম হচ্ছে? কি বলছেন, প্রত্যেকবারই হয় না এবারে প্রথম হচ্ছে? লাল লাল হয়ে যায়, লাল লাল দাগ দাগ হয়ে যায়। হ্যাঁ। বয়স কত এখন? বয়স আমার এখন 36। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। আজকে হাতে অনেকটাই সময় কম আছে, তো তার মধ্যে আমি যতটা বলার আমি বলে দিচ্ছি। আমরা সান অ্যালার্জি কথাটা শুনে এসেছি কি আমাদের রৌদ্র থেকেও কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। তো এই যে গরমকাল পড়ছে, বহু পেশেন্ট রয়েছে এরকম যারা এই গরমে ঘামের ফলে অ্যালার্জি বেরোবে, র্যাশ বেরোবে, গা হাত পায়ে চুলকাবে, লাল লাল দাগড়া দাগড়া দাগ বেরোবে। তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি কি এই জিনিস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আয়ুর্বেদিক কিছু মেডিসিন রয়েছে যেটা ব্যবহার করলে এই সময়কালে এই ধরনের সমস্যাটা যতই গরমে বেরোন না কেন, যতই ঘাম দিক না কেন, আপনাদের আর হবে না কখনো। তো তার জন্য আপনারা একটু যোগাযোগ করবেন। আপনি যেমন বীরভূম থেকে ফোন করেছিলেন, বোলপুরে আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন, বা অন্যান্য পেশেন্ট যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এই গরমকালেতে, যে র্যাশ বা গা হাত পায়ে চুলকানি বা লাল লাল দাগ, তাদের ক্ষেত্রেও আমি বলবো যেটা নিয়ারেস্ট চেম্বার আপনার মনে হবে সেই চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই দেখবেন এই 3-4 মাস আপনারা ভালো থাকতে পারবেন, যতই গরম পড়ুক বা যতই ঘাম দিক।
তবে একটা কথাই গ্রীষ্মকালে মাথায় রাখতে হবে কি আমাদের রৌদ্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ছাতা ব্যবহার করতে হবে বা কোনো শেড ব্যবহার করতে হবে, গাছের তলায় থাকতে হবে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ থাকে, তো সেটা মেনটেন করে আমাদের চলতে হবে। একদম, এবং একদম যেহেতু আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, সুগারের জন্য কিন্তু মিষ্টি কথা এটাই আপনাদের জন্য রইল যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ সাব সেন্টারে যদি পৌঁছে যান, সুগারকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ভালো থাকবেন, সাইড ইফেক্টের হাত থেকে আপনি রেহাই পাবেন। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।